করোনার ঝুঁকি উপেক্ষা করেই ঈদ করতে ছুটছে ঘরমুখী মানুষ। সড়কপথে রাতভর যানজটে চরম ভোগান্তি, ফেরিঘাটে ঢল, টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে ৩০ নির্ধারণ। দেশে আসলো মডার্নার আরও ৩০ লাখ ডোজ। এক মাস পর বাসার বাইরে বেগম জিয়া। রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গাড়িতে বসেই নিলেন মডার্নার টিকা। চিকিৎসক বললেন বিদেশে নেওয়া জরুরি। ফজরের নামাজের পর মুজদালিফা থেকে মিনার পথে রওনা হবেন হাজিরা। আজ পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। মহামারীর ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বিমান। গত অর্থবছরে শতাধিক কোটি টাকা মুনাফা। সিভিল অ্যাভিয়েশনের পাওনা বকেয়া রেখে লাভের হিসাব ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিক। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি নিয়েই স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ির পানে ছুটছে মানুষ। কোনো ধরনের নির্দেশনা না মেনে লঞ্চে ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। এই চিত্র দেখে কে বলবে দেশে চলছে করোনা মহামারী? সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী প্রতিটি লঞ্চের ডেক, বারান্দা আর করিডোরে এভাবেই ঠাসাঠাসি করে কোনো সামাজিক দূরত্ব না মেনে ঢাকা ছাড়তে দেখা যায় লাখ লাখ মানুষকে। পোশাক কারখানা ও অফিস আদালত ছুটি হওয়ায় মানুষের ঢল নামে সদরঘাটে। লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার ২ থেকে ৩ গুণ বেশি যাত্রী হলেও সময় মতো না ছাড়ার অভিযোগ যাত্রীদের। প্রচুর লোক, কত লোক আর ধরবে এর ভিতরে? কোনো জায়গা নেই যে হাঁটবে মানুষ, ওই জায়গাটুকু নাই। কেমনে যাবো এটাই তো চিন্তা করতেছি। যেভাবে চাপ, এভাবে আমার মনে হয় না যে করোনা সংক্রমণ কমবে। সিট নেই, কিছু নেই, লস ছাড়তেছে না, উল্টা লস ছাড়ার কথা বলছে দেখে আরো একজনের মারতে যাইতেছে তারা। করোনাকালীনের আগে যেই পরিমাণ যাত্রী লঞ্চে যাইতো তার চেয়ে ৪ গুণ বেশি যাত্রী ইতিমধ্যে এখনো আছে। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসনের লোকও দেখছে না। ব্যাপক পরিমাণ যাত্রী দেখেন দাঁড়াইতেছে, ঘুরতেছে, জায়গা পায় না, একটু জায়গা পায় না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ বাড়ে আরো কয়েক গুণ। এদিকে বাসেও সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাদাগাদি করে পাশাপাশি সিটে যাত্রী পরিবহন করতে দেখা যায়। দূরপাল্লার বেশিরভাগ বাসেই যাত্রীর মুখে নেই মাস্ক। শারীরিক দূরত্বের বিষয়টি যেন পুরোপুরি উপেক্ষিত। সিট খালি তো দূরের কথা, প্রতিটি সিটের জন্য আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। যেখানে 150 টাকা ভাড়া আর সেখানে ভাড়া নিচ্ছে 300। 60% ভাড়া বাড়েও হয় হলো 650 টাকার মতো, কিন্তু সেখানে ভাড়া চাচ্ছে 1100 টাকা। উঠার টাইমে কোনো হ্যান্ড স্যানিটাইজার কোনো কিছু ধরনের কোনো ব্যবস্থা নাই এখানে। আপনি দেখেন না কোনো গাড়িতে ডবল ছাড় আছে কিনা? সরকার তার এই গাড়ির শ্রমিক করে টাকা দেয় নাই, কাজ 4 দিন আসি শুই লইছি, সরকার কি খাবির দিচ্ছে। এদিকে যাত্রার পঞ্চম দিনেও ছিল কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়। স্টেশনের প্রবেশ মুখে হুড়োহুড়ি করে প্রবেশ করতে দেখা গেছে যাত্রীদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে ঈদে ঘরে ফিরছে মানুষ। ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সহ ফেরিতে ভিড়, নেই স্বাস্থ্যবিধির বালাই। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, তো পাটুরিয়া দৌলতদিয়া রোডে যে অবস্থার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে কিন্তু আসলে ঘরে ফেরা মানুষের ঢল রয়েছে। তো সেই ক্ষেত্রে এই জায়গা থেকে এখানে পাটুরিয়া যে 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটার পর্যন্ত কিন্তু আসলে এই যে যাত্রীবাহী যে পরিবহন রয়েছে তার একটি লম্বা সারি রয়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। অন্যদিকে কিন্তু ছোট গাড়ি রোডে কিন্তু 2 কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে। ছোট যে লেন রয়েছে সেখানে, অর্থাৎ লঞ্চ ফেরিতে কিন্তু উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধির বালাই কোনো নেই কিন্তু ঘাট এলাকায়। সেক্ষেত্রে মানুষ কিন্তু আঙ্গুল দেখিয়ে স্বাস্থ্যবিধি না মেনে তারা কিন্তু গাদাগাদি করে ফেরিতে এবং লঞ্চে কিন্তু তারা পার হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু রাত ভরে এই অবস্থার সৃষ্টি হয়েছে, সকালটাও কিন্তু একই অবস্থা রয়েছে। তবে সময় গ্রহণের সাথে সাথে এই অবস্থাটা আরো বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মানুষের ঢলটা আরো বৃদ্ধি পাচ্ছে। তবে দেশে যে মহামারী করোনা চলছে এটা কিন্তু আসলে মানুষের মধ্যে কোনো ভয় ভীতি কোনো কিছুই কাজ করছে না। ঈদ করার জন্যই তারা স্বজনদের সাথে আসলে এই ঘাট ত্যাগ করছে এবং ঢাকা থেকে চলে আসছে। অফিস আদালত বন্ধ থাকার কারণে কিন্তু এই চাপটি দেখা দিয়েছে। এদিকে পুলিশ প্রশাসন যারা রয়েছে ঘাট এলাকাতে, টিআই মেরাজের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছে যে ট্রাফিক বিভাগের যে ব্যবস্থা
ব্যবস্থাপনা তারা এই যানবাহনকে শৃঙ্খলা রাখার চেষ্টা করছে। সবচাইতে বেশি যে সমস্যার সৃষ্টি হচ্ছে গাড়িগুলো অন্য রুটের গাড়িগুলো এসে এলোমেলো যাওয়াতে কিন্তু অল্প সংখ্যক ট্রাফিক ব্যবস্থা তারা কিন্তু দিয়ে এই ব্যবস্থা শৃঙ্খলা আনার চেষ্টা করছে। অন্যদিকে যদি বলি ফেরির অবস্থা, ফেরিতে গাদাগাদি এবং মানুষের মধ্যে কিন্তু কোনো স্বাস্থ্যবিধির বালাই নেই। সেক্ষেত্রে আসলে মাস্ক অনেকে এটা কিন্তু পড়ছে না, যদিও মাস্ক তাদের থাকছে, তারা কিন্তু মাস্কটার নিচে যেখানে স্বাস্থ্যবিধি ভাবে রাখার কথা সেটা কিন্তু তারা মানছে না, যার জন্য কিন্তু যে সংক্রমণের দিকটা দিন দিন বৃদ্ধি পেয়েছে এবং সেটা বৃদ্ধির লক্ষ্য দেখা যাচ্ছে এবং এটা ঈদের পরে যে প্রভাবটা সৃষ্টি করবে তা সৃষ্টিকর্তাই জানে যে এটা আসলে কি অবস্থা হবে। অন্যদিকে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে যে কয়েকটি ফেরি রয়েছে সব কয়েকটি ফেরি এবং লঞ্চ কিন্তু চলাচল করছে। সেক্ষেত্রে এখন যানবাহন এবং যাত্রীর তুলনায় এইটা ফেরি এবং লঞ্চ অপতল থাকাতে কিন্তু মানুষকে ঘন্টার পর ঘন্টা এইটা ঘাট এলাকাতে অপেক্ষা করতে হচ্ছে। এবং আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যারা রাতে আর কি 12টায় বা 11টায় এখানে এসে তারাও এখন কিন্তু পার হচ্ছে। নতুন করে যাত্রী এবং যানবাহন যারা সকালে আসছে তারা কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। এবং অন্যদিকে পাটুরিয়া, দৌলতদিয়া রোডের আসলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষ মনে করছে এখানে কিন্তু আসলে যে ব্যবস্থাপনা ঈদের আগে থাকার কথা কোনো ব্যবস্থাপনা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার করা হয়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান আমাকে জানিয়েছে যেটা আসলে এই পাটুরিয়া ঘাট থেকে মানিকগঞ্জের অংশে তারা 6 শতাধিক পুলিশ মোতায়েন করেছে। সেক্ষেত্রে কিন্তু সাদা পুলিশও রয়েছে, বিভিন্ন ধরনের মলম পার্টি, খপ্পর পার্টি এবং কি গামছা পার্টিকে রক্ষার জন্য কিন্তু তারা কাজ করছে বলে আমাকে সর্বশেষ জানিয়েছে। এবং অন্যদিকে বিআইডব্লিউটি এর যিনি এখানে প্রধান রয়েছে তিনি আমাকে জানিয়েছে যেটা আসলে যে ঈদকে সামনে রেখে মানুষকে ঘরে ফেরানোর জন্য তারা কিন্তু যথারীতি চেষ্টা করছে এবং স্বাস্থ্যবিধি কিন্তু কেউ মানছে না। তারা যথারীতি কিন্তু তারা মাইকিং থেকে শুরু করে অনেকে ব্যবস্থায় গ্রহণ করেছে এবং যে কয়টা ফেরি রয়েছে সেটা ফেরিতে কিন্তু তারা চেষ্টা করছে এই ঢলকে সামাল দেওয়ার জন্য। কিন্তু এটা মানুষের মধ্যে যে অসচেতনতা সেটা কিন্তু লক্ষণীয়। এবং কি আর একদিন পরে পবিত্র ঈদ, তাই ঈদের শেষে মানুষের এই ঘরে ফেরাটা আসলে যদি এখানে যেদিকে তাকানো হচ্ছে পাটুরিয়া ঘাট এলাকাতে সেদিকে শুধু যানবাহন আর মানুষের ছয়লাভ রয়েছে। অন্যদিকে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 33টি ফেরি এবং 33টি লঞ্চ এবং 18টি ফেরি চলাচল করছে। অন্যদিকে মানিকগঞ্জের অংশে 6 শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে, বিভিন্ন ধরনের পুলিশ, সাদা পুলিশ থেকে শুরু করে অন্যান্য পোশাকধারী পুলিশও রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ঘরমুখো মানুষের খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। এদিকে দিনের মতো রাতেও যানজটের কবলে ভোগান্তি পোহান ঘরমুখী মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 30 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ফলে একদিকে মহাসড়কে ভোগান্তি হচ্ছে যাত্রীদের, অন্যদিকে বাসগুলো ছেড়ে যেতেও দেরি হচ্ছে 7 থেকে 8 ঘন্টা। এমন অবস্থায় বাড়ি ফেরা নিয়েও শঙ্কায় অনেকে। সারিবদ্ধ হয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকা, এরপর হঠাৎ কয়েক গজের যাত্রা, এরপর আবার বিরতি। ধানমন্ডি থেকে শুরু হওয়া প্রায় 30 কিলোমিটারের এই যানজট ঠেকেছে বাইপাইলে গিয়ে। দিনের মতো রাতেও যানজটের চিত্র একই রকম। ঝুম বৃষ্টির মধ্যে ট্রাক, পিকআপ ভ্যান, বাস সহ সব ধরনের যানে ঠাসা রাস্তা। চালকরা বলছেন 1 কিলোমিটার পার হতে সময় লাগছে ঘন্টাখানেক। আসতে লাগলো প্রায় 12 ঘন্টার মতো, কাজপুর থেকে 12 ঘন্টা। একদিন বাদে ঈদ, এর আগে যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই। কেউ বাসে আবার কেউ কাউন্টারেই পার করে দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা। নেই বাসের দেখা। সন্ধ্যা 8টা থেকে বসে আছি, রাত 4টা বাজে। 4 ঘন্টা ধরে কাউন্টারে বসে আছি, গাড়ি এখনো আসে নাই, গাড়ি দেখাও যায় নাই। 5 ঘন্টা বসে আছি, বাচ্চা এখনো গাড়ি আসেনি, যাই না কখন আসবে সেটা আমি বলতে পারছি না।
এতগুলো মানুষ, অনেকে 7টা 8টার দিকে এসে বসে আছে, এই ভোগান্তিটা পড়তে হতো না। মূল্য ছিল 6 থেকে 700 টাকা, এখন হচ্ছে আমাদের থেকে 2200 টাকা 2600 টাকা এরকম করে চাচ্ছে। টিকিট এখনো আমাকে দেয় নাই। এদিকে কাউন্টার মাস্টাররা বলছেন ফিরতি পথেও একই রকম যানজট থাকায় সময় মতো আসতে পারছে না কোনো বাস। যমুনা এরপর থেকে পুরো জ্যাম, আমরা সংবাদটা পাচ্ছি জ্যাম আছে, যার জন্য গাড়িটা আসতে দেরি হচ্ছে। এটা জ্যামের কারণে জিয়ানি বাজার থেকে জাম খাটতে খাটতে এ পর্যন্ত আসে এখন আমার হিমায়তপুরে আমার গাড়ি এখন আছে, লক আছে। এমন অবস্থায় ঈদের আগে স্বজনদের কাছে ফেরা নিয়ে শঙ্কায় যাত্রীরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদ উদযাপনে মানুষ যখন ছুটছে সেই সময় করোনা সংক্রমণে টালমাটাল সারা দেশ। একদিনে সারা দেশের রেকর্ড 231 জন মারা গেছেন। ঢাকাতেই সর্বোচ্চ 73 জনের মৃত্যু হয়েছে। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। প্রতিদিনই দেশের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সের লাইন আর সাইরেনের শব্দে মানুষ ভীত সন্ত্রস্ত। রোগী আসলেই বাড়তে থাকে অস্থিরতা আর উদ্বেগ। মুমূর্ষু রোগীদের দ্রুত অক্সিজেন ও আইসিইউ না মেলায় হাসপাতাল থেকে হাসপাতালে স্বজনদের ছোটাছুটির পর একসময় থেমে যায় অনেকের স্পন্দন। আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। গত 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 73 জন, এরপরেই খুলনা বিভাগে 57 জন। এছাড়া চট্টগ্রামে 43, রংপুরে 17, রাজশাহীতে 16, ময়মনসিংহে 11, সিলেটে 8 এবং বরিশালে 6 জন মারা গেছেন। এদিকে যশোরে আক্রান্তের সংখ্যা কমলেও দীর্ঘ মৃত্যু মিছিল থামেনি। গেল 24 ঘন্টায় মারা গেছেন 9 জন। গ্রামের মানুষ যখন উপসর্গ দেখা দেয় তারা বাড়িতে বসে চিকিৎসা নেয় বা কোয়াক ডাক্তারের কাছে যায়, এবং যখন অক্সিজেন স্যাচুরেশন কমে যায় তখন তারা হাসপাতালে আসে। করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় মৃত্যু হয়েছে 19 জনের। শনাক্তের হার কুমিল্লায় বেড়ে দাঁড়িয়েছে 39.1%। বগুড়ায় 8 জনের মৃত্যু হয়েছে, এখানে শনাক্তের হার 34%। সুযোগ সুবিধা বাড়িয়েও হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সিটের বাইরে রোগী আছে, সিট দেখাইরা কুলাই পাইতেছে না। বড় অবস্থা রোগী সমানে মারা যাচ্ছে, গতকালকে মনে প্রায় 15-16 জন মারা গেছে। এছাড়া 24 ঘন্টায় করোনায় ও উপসর্গ নিয়ে মেহেরপুরে 6 জন, গাজীপুর ও নেত্রকোনায় 5 জন করে মোট 10 জন মারা গেছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। দেশে আসলো মডার্নার আরও 30 লাখ ডোজ টিকা। কোভ্যাক্সের আওতায় সোমবার রাত 9:20 কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আসে এই টিকা। আগামী মাসের মধ্যে বিভিন্ন উৎস থেকে 1,29,00,000 টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে ভ্যাকসিনের সরবরাহ বাড়ায় টিকা নেওয়ার বয়সসীমা 5 বছর কমিয়ে সর্বনিম্ন 30 বছর নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 48 ঘন্টারও কম সময়ের মধ্যে দেশে কোভিড টিকার আরও একটি চালান। সোমবার রাত 9:15টার পর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছায় মডার্নার 30 লাখ ডোজ। টিকার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে, যা যুক্তরাষ্ট্র থেকে পাওয়া উপহারের দ্বিতীয় চালান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের 2 মন্ত্রীর হাতে উপহারের টিকা তুলে দিয়ে ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, কোভিড মোকাবেলায় আগামীতেও বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এ লড়াইয়ে বাংলাদেশের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আমাদের উপহার মানুষের জীবন বাঁচানোর জন্য। আমরা জানি কোভিড মোকাবিলা সহজ কাজ নয়, তবে মানুষের জীবন রক্ষায় সবসময় বাংলাদেশের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। We've been working together to help Bangladesh achieve a healthier, better lives for their people. আর আগামী মাসের মধ্যে বিভিন্ন উৎস থেকে আরও 1,29,00,000 টিকা আসছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এর বাইরেও ধাপে ধাপে 30 লাখ টিকা পাঠানোর কথা দিয়েছে রাশিয়া। এই মাসের শেষে আরও ভ্যাকসিন কিছু পাবো। আমাদের অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন আসবে, সেটা প্রায় 29 লক্ষ আমরা আশা করছি। এই মাসের শেষে 30 লাখ ক্রয়কৃত সিনোফার্ম টিকা পাবো, আর 10 লাখ উপহার সিনোফার্মের টিকা পাবো, মোট 40 লাখ। আগামী মাসে কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে জনসনের প্রায় 60 লক্ষ ভ্যাকসিন আসবে। দেশে এখন পর্যন্ত আসা 2,10,00,000 টিকার মধ্যে চলতি মাসে এসেছে 95 লাখ ডোজ। সরবরাহ বাড়তে থাকায় টিকা নেয়ার বয়সসীমা আরেক দফা কমিয়ে সর্বনিম্ন 30 বছর করা হয়েছে। পর্যায়ক্রমে তা আরও কমানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, করোনার টিকা পাওয়া নয়, সংরক্ষণ করাই এখন বড় চ্যালেঞ্জ।
চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা দেশে এনে বোতলজাত এবং লেভেলিং করা হবে। রাশিয়াও স্পুটনিক ভির যৌথ উৎপাদনে একই প্রক্রিয়ায় যাবে বলে জানান তিনি। দক্ষিণ ও মধ্য এশিয়ার যোগাযোগ ব্যবস্থা জোরদারে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে হয়ে গেল 16-17 জুলাই 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। সম্মেলনে অংশ নেওয়া ভারত, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। সফর শেষে সোমবার দেশে ফিরে রাজধানীর পররাষ্ট্র ভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে এরই মধ্যে দুদেশের বেসরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা দেশে শুধু বোতলজাত ও লেবেলিং হবে। বাল্ক তারা পাঠায় দিবে, আর দেওয়ার পরে এখানে বটলিং এন্ড ফিনিশিং। দে ওয়ান্ট এভরিবডি শুড গেট ইট, দ্য টেকনোলজি শেয়ার, বাট আনটিল দি আদার্স আর ডুইং ইট, তারাও একই নিয়মে চলবে। মিয়ানমারের রাজনৈতিক পট পরিবর্তনে অনেকটাই থমকে যায় বাংলাদেশ, চীন, মিয়ানমারের ত্রিদেশীয় আলোচনা। সম্প্রতি মিয়ানমার সেনাপ্রধান আধুনিক অস্ত্র ও সরঞ্জাম কিনতে রাশিয়া সফর করেন। সেই প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী জানান, তাশখন্দে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ত্রিদেশীয় আলোচনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আমি চাই আপনি ইউ টেক ইনিশিয়েটিভ, এই ট্রাইলেটারাল ইনিশিয়েটিভ। আপনার সাথে এত সম্পর্ক, সেদিন ওদের মিলিটারি চিফ আসছে, আপনার তাকে জিনিসপত্র দিচ্ছেন, আপনারা বললে ওরা শুনবে। আমরা তো বলছি বা উইল টক, বাট ওই ট্রাইলেটারাল যে একটা আমি চাইছি ওইটা উনি রাজি হয়নি। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুতে মিয়ানমারকে আবারও আহ্বান জানাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ভারত ও চীন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের টিকা কেন্দ্রের সামনে গাড়িতে বসেই মডার্নার টিকা নেন তিনি। পরে তার চিকিৎসক জানান, বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার। নিজের জন্য দোয়া এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন বিএনপি নেত্রী। করোনা মুক্ত হওয়ার 2 মাস 13 দিন পর সোমবার বিকেল 3:30টার দিকে টিকা দিতে বেগম জিয়াকে নেওয়া হয় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। নেতাকর্মীদের ভিড়ের কারণে তাকে গাড়িতে বসিয়েই যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা দেওয়া হয়। পরে তার চিকিৎসক অভিযোগ করেন, সরকারের অনাগ্রহের কারণে বাসায় ভ্যাকসিন নিতে পারেননি তিনি। সে কারণে নিয়ম মেনেই টিকা কেন্দ্রে আসেন বেগম জিয়া। সরকারের ভিতরে যারা আছে তারা সবাই জানে যে বেগম খালেদা জিয়ার রেজিস্ট্রেশন হয়েছে এবং ওনার SMS পাঠানো হয়েছে এবং উনি ভ্যাকসিন নিতে আসবে। যদি ওনাদের আগ্রহ থাকতো তাহলে ওনারা সেই ব্যবস্থা করতেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দরকার বলেও জানায় দলটির এই চিকিৎসক নেতা। ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওনার যে ডায়াবেটিস এবং ওনার পরবর্তী যে সমস্ত জটিলতা যেগুলো আগে থেকে ছিল এবং আছে, সেগুলো কিন্তু কোনো অবস্থাতেই কিছুটাই কমেনি। বিদেশে সুচিকিৎসার জন্য ভালো সেন্টারে, মডার্ন ডেভেলপ সেন্টারে চিকিৎসার জন্য ওনাকে রিকমেন্ড করেছে এবং সেই অনুযায়ী ওনার পরিবার এবং দল চেষ্টা করছে। টিকা নেওয়া শেষে বিকেল 4:15টার দিকে গুলশানের নিজ বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হন বেগম জিয়া। শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে 27 এপ্রিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। 6 মে করোনামুক্ত হন বেগম জিয়া। 52 দিন চিকিৎসা শেষে 19 জুন বাসায় ফেরেন বিএনপি নেত্রী। এখন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ন্যায্য মূল্য না পাওয়ায় চাষিরা মাঠেই পুঁতে রাখছেন লাখ লাখ মেট্রিক টন লবণ। পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকায় কোরবানিতে সংকটের আশঙ্কা নেই, দাবি মিলারদের। থ্রেড পাইপে ব্যবহার করুন আরএফএল থ্রেড ফিটিংস আর পান জংমুক্ত স্বচ্ছ পানি আরএফএল থ্রেড ফিটিংস। করোনা সংক্রমণের মধ্যে নাজুক হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 75 জন। হাসপাতালগুলোতে এক সপ্তাহে দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে, যার 60% শিশু। আইসিইউ সংকটে দিশেহারা স্বজনরা। চিকিৎসকরা বলছেন, রোগীর সংখ্যা এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 দিন ধরে হাসপাতালের বিছানায় ছটফট করছে 4 বছরের আদিল। তীব্র জ্বরের পাশাপাশি আছে শ্বাসকষ্ট, খিঁচুনি। মুখ দিয়ে ফেনা বের হয়ে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এখানে আনার পর একবার খিঁচুনি হয়েছে, এখন একটু নর্মাল আছে, কিন্তু জ্বর আর ঠান্ডা শ্বাসকষ্ট এটা আছে।
একই অবস্থা 9 বছরের সাজের। বারবার জ্ঞান হারানোয় আইসিইউতে নেওয়া জরুরি, কিন্তু ঢাকা শিশু হাসপাতালের কোনো শয্যাই ফাঁকা নেই। এখন ওর আইসিইউ দরকার বলতেছে, এখানে আইসিইউ পাচ্ছি না। আশেপাশে অনেক জায়গায় খোঁজ করছি, আমরা আইসিইউ পাচ্ছি না। ঢাকা উত্তর সিটিতেই গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 68 জন ডেঙ্গু রোগী। দক্ষিণেও একই অবস্থা। গত এক সপ্তাহে নগরীতে ডেঙ্গু রোগীর সংখ্যা 500 ছাড়িয়েছে, যাদের মধ্যে 60%ই শিশু। আমি মা হয়ে সন্তানের কষ্ট সহ্য করতে পারছি না। চিকিৎসকরা বলছেন এবারের আক্রান্তরা আগের বছরের তুলনায় বেশি জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন। করোনার কারণে আইসিইউর তীব্র সংকটে চাইলেও শয্যা নিশ্চিত করতে পারছেন না তারা। হঠাৎ করে দেখা যাচ্ছে নাক দিয়ে, তার মুখ দিয়ে, যে কোনো রাস্তা দিয়ে তার রক্তপাত হচ্ছে। ডেঙ্গু রোগীরা যেভাবে আসছে এবং যেরকম জটিলতা নিয়ে আসছে, আইসিইউর সংকুলন করা আসলেই আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। এদিকে 2 সিটিতে 10 দিনের চিরুনি অভিযানের 8ম দিনেও নগরীর অভিজাত এলাকাতেও মিলেছে এডিসের লার্ভা পাওয়া যায় ইউজুয়ালি নির্মাণাধীন ভবন আর হলো সরকারি ভবন। তো তাদেরকে আমরা জরিমানা করেছি, সতর্ক করেছি। সচেতন না হলে নগরীতে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবার আশঙ্কা দায়িত্বশীল সংস্থাগুলোর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের সামনেই বড় গর্ত করে বর্জ্য ফেলে প্রতিদিন আগুনে পোড়ানো হচ্ছে। আগুনের ধোঁয়া করোনা রোগীদের শ্বাসকষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। একই সাথে বর্জ্য দূরে কোথাও সরিয়ে ফেলার দাবি তাদের। হাসপাতালের পরিচালক বলছেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বিভাগীয় কমিশনার জানান, শিগগিরই নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। করোনা ওয়ার্ডের সামনে মাত্র 10 থেকে 12 গজের মধ্যেই করা হয়েছে 30 ফুট দৈর্ঘ্য ও 20 ফুট প্রস্থের বিশাল এক গর্ত। প্রতিদিন সকাল ও বিকেল 2 দফায় এই গর্তে করোনা ওয়ার্ডের সকল ধরনের বর্জ্য ফেলা হয়। এরপর আগুন দিয়ে বর্জ্য পুড়িয়ে ফেলা হয়। আগুনের ধোঁয়া বাতাসে করোনা ওয়ার্ডের ভেতরে ঢুকে 3 শতাধিক রোগী ও স্বজনদের শ্বাসকষ্ট বহুগুণ বাড়িয়ে দেয়। আর কিছু বর্জ্য খোলাই পড়ে থাকে। কুকুর ও কাকের মাধ্যমে এগুলো নানা স্থানে ছড়িয়ে পড়ে। করোনা ইউনিটের সামনেই এভাবে পোড়ানো হয়, তাহলে আসলে রোগীদের শ্বাসকষ্ট আরও বাড়ে। শ্বাস প্রশ্বাসের এমনিতেই সমস্যা, লাংস খুব দুর্বল থাকে। এরপর যদি একটা পোড়া গন্ধ পায় তাহলে আরও খারাপ করার অবস্থা। এভাবে দূষিত হয়ে প্রত্যেকটা লোক আক্রান্ত হবে। সমস্ত ধোঁয়াগুলো বিল্ডিংয়ের ভিতরে ঢুকে, যেটা ঠিক না। বর্জ্য ব্যবস্থাপনাটা অন্যত্র সরানো উচিত। হাসপাতালের পরিচালক জানালেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন হওয়ার পরই সমস্যার সমাধান হবে। আমাদের অধিদপ্তর, আমাদের সিএমএসডি সচিবালয় সবাইকে আমরা জানিয়েছি যে এখানে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম দরকার। সাইট সিলেকশন হয়ে গেছে, কাজ শুরু হলে বরিশাল মেডিকেলের মধ্যেই ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এটা ধ্বংস করা হবে। আর এ ব্যাপারে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান বিভাগীয় কমিশনার। হাসপাতালের মধ্যে আমরা এমনভাবে সবার সাথে পরামর্শ করে করতে চাই যাতে করে আমাদের স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আমাদের রোগীরা না পড়ে। বরিশালে 2020-এর 10 মাস করোনা ওয়ার্ড চালুর পর চলতি বছরের 19 জুলাই পর্যন্ত এখানে চিকিৎসা নিয়েছেন 5710 জন রোগী। মৃত্যু হয়েছে 921 জনের। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বিদ্যুতের আলোয় আলোকিত পাহাড়। বিদ্যুৎ সুবিধা কিভাবে বদলে দিচ্ছে পাহাড়ি জনপদ, জানাবো সংবাদের শেষাংশে। করোনা মহামারীর বেশিরভাগ সময়ে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ থাকার পরও ঘুরে দাঁড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত অর্থ বছরে শতাধিক কোটি টাকা মুনাফা করেছে এয়ারলাইন্সটি। এই দুঃসময়ে বিমানের মুনাফা অর্জন সুখবর হলেও বিপিসি ও সিভিল এভিয়েশনের পাওনা বকেয়া রেখে লাভের হিসাব দেখানো যথাযথ নয় বলে মত দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। হাজরা শুলির রিপোর্ট। গেল বছরের মার্চে দেশে করোনা হানা দেওয়ার পর সংকটের শুরু। লকডাউনে টানা 2 মাসের বেশি বন্ধ থাকে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।
জুনে আকাশপথ উন্মুক্ত হলেও নিয়মিতভাবে ফ্লাইট চলেছে সীমিত পরিসরে। টিকে থাকার জন্য এ সময় অক্সিজেন হিসাবে কাজ করেছে চার্টার্ড ও কার্গো ফ্লাইট। দেশে আটকে পড়া প্রবাসী ও ভিন দেশের নাগরিকদের জন্য বিভিন্ন দেশে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে বড় অঙ্কের অর্থ আয় করেছে বিমান। কার্গো পরিবহনের প্রবৃদ্ধি হয়েছে 15%। সেই সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের কম বেতন নেওয়া এবং যথাসময়ে ঋণ পাওয়ায় মুনাফা অর্জন সম্ভব হয়েছে বলে মনে করে কর্তৃপক্ষ। গত অর্থ বছরে রাজস্ব আয় করেছে ৩,৭১০ কোটি টাকা এবং আমাদের ব্যয় হয়েছে ৩,৫৬৯ কোটি টাকা। প্রত্যাশা আমাদের এই ধরনেরই ১০০ কোটি টাকার পরিচালন মুনাফার কথা যদি বলেন সেটা বলা যায়। ম্যানেজমেন্টের পরিকল্পনা ছিল দুইটি ক্ষেত্রে আমাদের কিছুটা হলো এটাকে কাটিয়ে উঠতে সাহায্য করেছে। তার একটা হচ্ছে চার্টার ফ্লাইট এবং আরেকটা হচ্ছে কার্গো। এর আগে 2019-20 অর্থ বছরে বিমানের লোকসান হয়েছে 81 কোটি টাকা। আবারও করোনার প্রকোপ বাড়ায় মুনাফার অর্থের যথাযথ ব্যবহার এবং প্রতিকূল অবস্থায় টিকে থাকতে বিশ্বখ্যাত এয়ারলাইন্সগুলোর মতো সংকট মোকাবেলার পরিকল্পনা করার তাগিদ বিশ্লেষকদের। বিমানের উচিত হবে সামান্য যদি কিছু তাদের প্রফিট হয়ে থাকে আগামীতে এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেইগুলো এখন থেকে পরিকল্পনা করা দরকার। রুট প্ল্যানিংটা করতে পারে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপের জন্য অন্যান্য বিভিন্ন দেশের এয়ারলাইন্সের সাথে তারা সরাসরি সংযোগ স্থাপন করতে পারে। সেই ক্ষেত্রে বিমান আরও এগিয়ে যেতে পারে। বাংলাদেশ বিমানের বহরে এখন উড়োজাহাজ আছে 21টি, এর মধ্যে 19টি নিজস্ব, 2টি লিজে ভাড়া করা। করোনার কারণে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় চলতি অর্থ বছরে নতুন করে সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হাজারের শিউলি, সময় সংবাদ। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতাদের আনাগোনা ও বিক্রি দুটোই বেড়েছে। ছোট আকৃতির পশুর বাড়তি চাহিদা থাকলেও তেমন ক্রেতা নেই বড়গুলোর। দাম নিয়ে ক্রেতাদের খুব একটা অভিযোগ না থাকলেও লোকসানের শঙ্কায় খামারিরা। এদিকে গাবতলী পশুর হাটের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন উত্তরের সিটি মেয়র। গেল কদিন রাজধানীর পশুর হাটগুলোতে ব্যাপারী কিংবা হাসিল আদায়কারীদের তেমন ব্যস্ততা না থাকলেও সোমবার গোটা চিত্রই বদলেছে। যেন দম ফেলার ফুরসত পাচ্ছেন না হাসিল আদায়কারীরাও। হাট ঘুরে দেখা গেল ব্যাপারীরা ছোট আকৃতির গরুর দাম হাঁকছেন 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। মাঝারি আকারের গরুর দাম 1.5 লাখ থেকে 3 লাখ টাকা আর বড় গরুর দাম 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত। তবে সাধ্যের মধ্যে পেতে ছোট গরুর প্রতি বাড়তি নজর ক্রেতাদের। ছোট গরুর বাজার ভালোই হয়েছে, বড় গরুর বাজার আমরা খুবই খারাপ। তবে দাম নিয়ে হতাশ বিক্রেতারা। আমাদের খরচার টাকাটা উঠলেই আমরা গোটা দিতে পারতাম। এদিকে দুপুর 12:30টার দিকে গাবতলী হাট সরেজমিনে পরিদর্শনে এসে অব্যবস্থাপনার জন্য ইজারাদারের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়র আতিকুল ইসলাম। একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে বের হবে। আমরা ইজারাদার দায়িত্ব নিচ্ছি যে আমরা সবাইকে মাস্ক পরার জন্য পরিয়ে দিব। আমি তো দেখছি না মেনটেন হয় না এখানে। এটা শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণের বিষয়ে সিটি কর্পোরেশন ঘোষণা দিলেও হাটের বর্জ্য অপসারণে উদাসীন কর্তৃপক্ষ। পশু বিক্রেতাদের অভিযোগ, কয়েকদিনেও পরিষ্কার হয় না কোনো বর্জ্য। তবে হাট কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন সম্ভব নয়, পরিষ্কার করা হবে ঈদের দিনে। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে বর্তমানে রয়েছে 12 লাখেরও বেশি কোরবানির পশু। বিপুল সংখ্যক পশুর বর্জ্য নিয়মিত পরিষ্কার না হওয়ায় হাটের ভেতরে সৃষ্টি হচ্ছে নোংরা পরিবেশ। কাদা পানির সাথে মলমূত্র মিশে পশুর শরীর যেমন অপরিচ্ছন্ন হচ্ছে, তেমনি চলাচলে বিপাকে পড়ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন নির্দিষ্ট জায়গা না থাকায় বাধ্য হয়ে জমা হচ্ছে এসব বর্জ্য। নোংরা হতেছে ফাঁকালে ফেলতেছি আমরা এখানে জড়ো করতেছি, এখন কখন নিবে ওরা, হাট ভাঙার পর হয়তো নিতে পারে। গোবর টবর আপনার সিটি কর্পোরেশন থেকে বা হাটের উদ্যোগ থেকে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। সিটি কর্পোরেশন কর্তৃক কোরবানির বর্জ্য 24 ঘন্টায় পরিষ্কারের ঘোষণা দিলেও পশুর হাটের বর্জ্য অপসারণে বেখেয়াল হাট কর্তৃপক্ষ বলছেন ঈদের দিন থেকে একসাথে পরিষ্কার করা হবে এসব বর্জ্য। ঈদের দিন থেকে বিকেল দুপুরের পর থেকে যে বর্জ্য ব্যবস্থাপনার যে পরিষ্কার যে সিটি কর্পোরেশন থেকে আসবে, উত্তর সিটি কর্পোরেশন আসবে, আমাদের কাউন্সিলর সাহেবের যে ব্যক্তিগত যে তার টিম আছে সেই টিমের মাধ্যমে এটা কাজগুলি পরিষ্কার করা হবে। যদিও উত্তরের মেয়র জানান কাউন্সিলরদের সমন্বয়ে দ্রুত এসব বর্জ্য পরিষ্কারে কাজ শুরু হবে। এখানে কিন্তু একটা প্রতিযোগিতা হয়, কোন কাউন্সিলর সবচেয়ে আগে পরিষ্কার করতে পারে, এরকম কিন্তু আমরা পুরস্কারও দিই। আমরা সেই পুরস্কারের অপেক্ষা রইলাম যে কোন কাউন্সিলর সবচেয়ে আগে ওয়ার্ডটাকে পরিষ্কার করতে পারবে। কোরবানি ছাড়া শুধু রাজধানীর পশুর হাটগুলোতে সৃষ্টি হয় কয়েক হাজার টন বর্জ্য। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 1 লিটার পানিতে 15 মিলি স্যাভলন লিকুইড, ব্যাস ঝকঝকে জীবাণুমুক্ত ফ্লোর। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।
চট্টগ্রামের ঐতিহাসিক স্থান সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা করে টানা ৭ম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিশিষ্টজনরা প্রদীপ প্রজ্বলন করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে অবস্থান নেন। এ সময় তারা বলেন, যে কোনো মূল্যে এই সবুজ প্রকৃতিকে বাঁচাতে হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা। চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সিআরবিকে রক্ষায় প্রতিবাদ মুখর বন্দরনগরী। সোমবার সন্ধ্যায় ৭ রাস্তার মোড়ে নাগরিক সমাজের ব্যানারে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ করে নগরবাসী। এই সময় বক্তারা বলেন, পাহাড় আর সবুজ ঘেরা প্রাকৃতিক রূপ ক্রমেই হারিয়ে যাচ্ছে। শহরের বুকে একমাত্র সবুজে ঘেরা সিআরবিকে ধ্বংস হতে দেয়া যাবে না বলেও জানান তারা। এই মহানগরীর প্রকৃতির সবচেয়ে মনোরম কেন্দ্র এটিকে ধ্বংস করতে আমরা কখনোই দেব না। প্রতিবাদ কর্মসূচি পালন করে চট্টগ্রাম আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনও। এই চট্টগ্রামের দল মত পথ নির্বিশেষে কেউ এই জায়গায় হাসপাতাল চায় না, অন্য জায়গায় চায়। এদিকে হাসপাতাল প্রকল্প বাতিল করে সিআরবিকে সংরক্ষণের দাবি জানিয়ে বিভিন্ন পর্যায়ে ১৪ জন সরকারি কর্মকর্তাকে বিবাদী করে এক আইনজীবী মামলা করেন। এর প্রেক্ষিতে আদালত সমন জারি করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। ট্যানারি মালিকদের কাছে বছরের পর বছর পড়ে থাকা বকেয়া পাচ্ছেন না। পৌঁছায়নি করোনাকালীন অনুদানও। আর্থিক সংকটে দিন যাপন গাইবান্ধার চামড়া ব্যবসায়ীদের। ছিনতাইয়ের ১.৫ মাস পর উদ্ধার হলো পরিকল্পনা মন্ত্রীর আইফোন। কয়েক হাত ঘুরে ফোনটি বিক্রি হয় এক আইটি এক্সপার্টের কাছে। এ ঘটনায় ৫ জন গ্রেফতার হলেও মূল হোতা ধরাছোঁয়ার বাইরে। চলতি পথে কথা বলার সময় পছন্দের মোবাইল ফোনটি ছো মেরে পালাতে দক্ষতার জুড়ি নেই তাদের। রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল ছিনতাই করাই তাদের পেশা। এই কাজে তাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোন উদ্ধার করতে গিয়ে পুলিশ গ্রেফতার করেছে ছিনতাইকারী চক্রের ৫ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মন্ত্রীর ফোনটিও। সংবাদ সম্মেলনে পুলিশের দাবি, মন্ত্রীর ফোনটি ছিনতাই হওয়ার পর কয়েক হাত বদল হয়। মূল ছিনতাইকারী ফোনটি বিক্রি করে দেন সগির আর সুমনের কাছে। চোরাই কিংবা ছিনতাই হওয়া আইফোন বিক্রি কষ্টসাধ্য হয় তারা যোগাযোগ করে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আরিফের সঙ্গে। আরিফের হাত হয়ে মোবাইলটি চলে যায় জীবনের কাছে। আরিফ হলো একজন টেকনোলজিতে খুব এক্সপার্ট এবং ঢাকা শহরের একটা বড় অংশের এই যে চোরাইকৃত মোবাইল, যে কোনো প্রকারের মোবাইল সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে ব্যবহার উপযোগী করা হয়, সেই কাজ করে থাকে। তখন আমরা আমাদের আরিফকে গ্রেপ্তার করা হয়। আরিফকে গ্রেপ্তার করলে সেখানে আমরা আমাদের যে টার্গেটেড মোবাইলটা সেটা উদ্ধার করি। ছিনতাইয়ের ১.৫ মাসেরও বেশি সময় পরে মন্ত্রীর ফোনটি উদ্ধার করা গেলেও এখনো অধরা মূল ছিনতাইকারী। তাকে ধরতে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নাম ঠিকানা পরিবর্তন করে মুসলমানকে হিন্দু বানিয়ে চাকরি দিত। চাকরি দেওয়ার নামে দলিল জমা রেখে জমি দখল করত। চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া হতো ৫ থেকে ১৩ লাখ টাকা। ১৫ বছর ধরে এ ধরনের প্রতারণা করে আব্দুল মালেক এখন ৫০ কোটি টাকার সম্পদের মালিক। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে, এই চক্রের সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থার কর্মচারীরাও জড়িত। আব্দুল মালেক ২০০৪ সালে রাজধানী খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি পাওয়ার পর উত্থান। এরপর থেকে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রতারক। নিয়োগকারী কর্তৃপক্ষের সিল ও প্যাড জাল করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে নাম ঠিকানা ছবি পরিবর্তন ও ভুয়া এনআইডি তৈরি করে বিভিন্ন সংস্থায় কিছু লোককে চাকরিও দিয়েছে সে। অনিয়মের অভিযোগে ২০১৫ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে বরখাস্ত করার পরে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে অ্যাম্বিশন নামে কোচিং সেন্টার চালু করে চাকরি প্রার্থী সংগ্রহ শুরু করে সে। প্রশ্নপত্র ফাঁস করে, সনদপত্র জাল করে বিপুল পরিমাণ টাকা অসাধু উপায়ে চাকরি যাদেরকে দিতে পারে তারা চাকরি অনেকেই করে, আর যারা চাকরি দিতে পারে না তাদের টাকাও সে মেরে দেয়। এইভাবে সে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে।
ভালো চাকরির লোভে সরল বিশ্বাসে মালিককে ৫ থেকে ১৩ লাখ টাকা পর্যন্ত দেন তারা। তবে অধিকাংশই চাকরি না পেয়ে উল্টো হয়রানি শিকার হন। ১৫ লাখ টাকা দেওয়ার কথা, আমি তাকে ১৩ লাখ টাকা দিই। বাবার কলিগ, বাবা তাকে জিজ্ঞেস করে যে এই লোকটা কেমন, তাকে টাকা দেওয়া যায় কিনা। তখন কলিগ বলে যে না ভালো, আমার রিলেটিভের সে চাকরি দিয়েছে। তখনই আমার বাবা বিশ্বস্ত হয়েছে যে না, তাকে টাকা দেওয়া যায়। চাকরি দেয় না, ছেলে পরীক্ষা দেয়, হয় না। এমন এক পর্যায়ে তার সাথে যখন আমি তার কাছে টাকা চাই, একটা মিথ্যা মামলা করে। গ্রেফতারের পর মালিকের কাছ থেকে বিপুল পরিমাণ জাল কাগজপত্র, ভুয়া সনদ ও সিল উদ্ধার করেছে র্যাব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিছু অসাধু কর্মচারী এই চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব। সংশ্লিষ্ট অফিসের ক্লার্কদের সাথে তার সম্পর্ক আছে। সে ক্লার্কদের সাথে যোগাযোগ করে সে নিজেই ওই ভেরিফিকেশন আবার পজিটিভ করে দেয়। প্রতারক মালিকের প্রধান ৩ সহযোগী তার ভাই আব্দুর রাজ্জাক, আলামিন ও অবিনাশ সহ চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় র্যাব। এই প্রক্রিয়া যখন হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবার থেকে দখলমুক্ত হল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। দীর্ঘ আইনি লড়াই শেষে বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন কমিটির কাছে মাদ্রাসাটি পরিচালনার সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অরাজনৈতিক একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করার কথা জানান নতুন কমিটির সভাপতি। মাদ্রাসা পরিচালনা নিয়ে মামলা চলছিল 2 দশক আগে থেকেই। তবে রায়ে হেরে যাওয়ার পর রোববার রাতেই মাদ্রাসায় তালা দিয়ে সরে পড়েন বর্তমান মুহতামিম মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক। সোমবার সেই তালা খুলে ভেতরে প্রবেশ করেন প্রশাসন ও ওয়াকফ বোর্ডের লোকজন। জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা 1988 সালের ডিসেম্বরে রাজধানীর মোহাম্মদপুরে গড়ে ওঠে ইসলামী শিক্ষার এই প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি হেফাজতের সাবেক নেতা মাওলানা মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর নতুন করে আলোচনায় আসে মাদ্রাসাটি। বেরিয়ে আসে ওয়াকফ স্টেটে গড়ে ওঠা এই মাদ্রাসা 2001 সালে দখলে নেন মামুনুল হকের বাবা শাইখুল হাদিস আজিজুল হক। এরপর থেকে এর কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিল মামুনুল হক ও তার ভাই মাহফুজুল হক সহ পরিবারের সদস্যরা। 2001 সালেই তাদের নিয়ন্ত্রিত কমিটিকে অবৈধ দাবি করে মামলা করা হয়। প্রায় 2 দশক ধরে চলমান এই মামলা নিষ্পত্তির পর গত শনিবার বাদীপক্ষকে মাদ্রাসার কার্যক্রম পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন অনুমোদিত নতুন কমিটিকে দায়িত্ব বুঝে দেয় জেলা প্রশাসন। মামলা চলমান থাকার কারণে একটা পক্ষ এটার দখলে ছিল। যেহেতু ওয়াকফ প্রশাসক কর্তৃক কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির যিনি সভাপতি তাকে আমরা দায়িত্বটা বুঝিয়ে দিয়েছি। কমিটি 21 সদস্যের। দায়িত্ব বুঝে নিয়ে নতুন কমিটির সভাপতি জানান, অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাটি কার্যক্রম পরিচালনা করা হবে। ওভারনাইট একদিন আমাদের কমিটিকে বার করে দিয়ে ওনারা মাদ্রাসার দখল নেন। কয়েকদিন আগে আমাদের এটা আইনি লড়াই শেষ হলো। ওয়াকফ স্টেট থেকে আমাদের যে কমিটি, এই কমিটিকে বৈধ বলে ঘোষণা করা হলো। আমাদের যে মেইন এজেন্ডা থেকে আজকে আমরা এখানে আসছি সেটা হলো এটা 100% অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। শিগগিরই মাদ্রাসার অধ্যক্ষ সহ চলমান কার্যক্রম পরিচালনার বিভিন্ন দায়িত্বে তেমন পরিবর্তন আনা হবে না বলেও জানায় নতুন কমিটি। তবে এদিন মামুনুল হকের পরিবারের কেউ মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। আহমেদ সালেহিন, সময় সংবাদ। ঈদে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘাট এলাকায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রাত পোহালেই ঈদ, আর এই ঈদে বাড়ি ফেরা মানুষের এমন ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। আপনাকে যদি আমি একটু দেখাতে পারি যে এটি হচ্ছে লঞ্চঘাট এলাকায় মানুষ এইভাবে হুড়োহুড়ি করে লঞ্চে উঠছে, এবং এই ছোট আকারের লঞ্চগুলোতে কিন্তু পদ্মা যে উত্তাল এই প্রবল স্রোতের সঙ্গে কিন্তু এই লঞ্চগুলো চলা খুবই তারপরে কিন্তু এইভাবেই অতিরিক্ত যাত্রী বহন করছে। এখানে কিন্তু অনেকেই সেই পিনাক ট্র্যাজেডির কথা বলছিলেন, যে পিনাক ট্র্যাজেডিতে যেভাবে অতিরিক্ত যাত্রী বহনের কারণে পদ্মায় তলিয়ে গিয়েছিল, আজও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। সেই দুর্ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। আমরা এই পুরো কম্পাউন্ড এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দেখলেও কিন্তু এই ঢল ঠেকানোর মতো বা এই শৃঙ্খলায় ফিরিয়ে আনার মতো পরিস্থিতি লক্ষ্য করছি না। আর আমরা যদি আপনাদের দেখাতে পারতাম, এর পিছনের অংশেই কিন্তু 4টি ঘাটে ফেরি ছেড়ে যাচ্ছে। সেই ফেরি ছেড়ে যাচ্ছে, কিন্তু মানুষ আর মানুষ সেই ফেরির মধ্যে কিন্তু যাত্রী ভর্তি এমনভাবে রয়েছে যে সেখানে কোনো যানবাহন যেতে পারেনি। এই ঈদে মানুষের এই ঢল, এটি কিন্তু গতকালই ছিল, কিন্তু সব চালিয়ে গেছে। এবং এখানে বলছেন যে এই
দেওয়া হয়েছে ফেরি বাড়িয়েছে ফেরি দিয়েও তারা আসার ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজধানী ঢাকা থেকে যেসব গণপরিবহন এবং বিভিন্ন ধরনের যানবাহন আসছে সেখানে কিন্তু জট বেঁধে গেছে। প্রায় দীর্ঘ কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটে যাত্রীরা এই ঘাটে এসছেন, ঘাটে এসে পড়ছেন আরেক বিড়ম্বনায়। এরকম প্রবল জনস্রোতের মধ্যে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে যেমন পদ্মা পাড়ি দিচ্ছেন, আবার ভয়ঙ্কর করোনা সংক্রমণ ঝুঁকিও কিন্তু তাদের মধ্যে রয়েছে। তারপর কিন্তু আপনারা দেখছেন যে অনেকে মাস্ক পর্যন্ত পরছেন না, এবং এই পরিস্থিতির মধ্যেই তারা বলছেন যে এই যেতে হবে বাড়ি, দিতে হবে পদ্মা পাড়ি। এই জন্য তারা পদ্মা পাড়ির চেষ্টা করছেন, এবং এখানে যে 9 কিলোমিটার পথ রয়েছে পদ্মার, এই 9 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে লঞ্চ আর যে ফেরি এই দুটো ছাড়া আর কোনো বাহন নেই। এখানে স্পিড বোট চলতো 450, সেগুলো কিন্তু একটি দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই স্পিড বোটগুলো পুরোপুরি অবৈধভাবে চলাচল করছিল, এবং সেটিকে একটি সিস্টেমে নিয়ে আসার জন্য কিন্তু বিআইডব্লিউটিএ কাজ করছেন বলে তারা জানিয়েছেন। এবং এইখানে যে এই পদ্মা পাড়ি দেওয়ার জন্য যে এই নদীতে চলাচল উপযোগী বড় আকারের লঞ্চের ব্যবস্থার দাবি উঠেছিল, যে এখানে ফেরি পর্যাপ্ত করা, এবং তারা ফেরি 3টি বাড়ালেও এখানে কিন্তু বড় আকারের লঞ্চ কিন্তু সম্পৃক্ত করতে পারেনি, সেখানে কিন্তু ঝুঁকি রয়ে গেছে। এবং এই যে এই প্রবল যে মানুষের স্রোত, এই স্রোত ঠেকাবার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী এই ঘাটের অদূরে কোনো ব্যবস্থা বা বিভিন্ন রকম তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন। আজকে কিন্তু সব বালুর বাঁধে স্রোত ঠেকাবার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী এই ঘাটের অদূরে কোনো ব্যবস্থা বা বিভিন্ন রকম তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন। আজকে কিন্তু সব বালুর বাঁধের মতো ভেঙে গিয়েছে, এবং এই যে জনস্রোত সেটি কিন্তু এমন করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে চলছে। এখানকার আইন শৃঙ্খলা বাহিনী বলছেন তারাও ঝুঁকির মধ্যে রয়েছেন, কিন্তু এই পরিস্থিতি আগে থেকে আজ করা যাচ্ছিল, কিন্তু সেই পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং এই সব সেবা সংগঠনগুলো আছেন তাদের কিন্তু তৎপরতা যথাযথ না থাকবার কারণে এই ঈদের আগের দিনের পরিস্থিতি এমন বেসামাল হয়ে গিয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখ মানুষের সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। দেশে লবণের সংকট নেই, বরং ন্যায্য মূল্য না পাওয়ায় অবিকৃত অবস্থায় মাঠেই পড়ে আছে প্রায় 8 লাখ মেট্রিক টন। চাষিদের দাবি, উৎপাদনের মৌসুম শেষ হলেও ন্যায্য মূল্য না পেয়ে মাঠে গর্ত করে লবণ মজুত করা হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে আরও 11 লাখ মেট্রিক টন লবণ বেশি মজুত রয়েছে। ফলে দেশে লবণ সংকটের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মিলাররা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সদরের ইসলামপুরের লবণ চাষি গেল মৌসুমে সবাই লবণ চাষ করেছেন। কেউ করেছেন 120 শতক, আবার কেউ করেছেন 240 শতকে। মৌসুমে লবণ উৎপাদনও ভালো হয়েছে, কিন্তু মে মাসে লবণ মাঠ ছাড়লেও চাষিরা রয়েছেন চরম দুশ্চিন্তায়। চারদিকে পানি আর পানি, এসব পানির মাঝে রয়েছে কিছু মাটির স্তূপ। স্তূপের মধ্যে পলিথিন মুড়িয়ে মাটি চাপা দিয়ে মজুত করা হয়েছে শত শত মন লবণ। ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আমরা সব লবণগুলো এখন মাটিতে পুঁতে রাখা হয়েছে। শতকরা 80% লবণ রেখে গেছে। খরচ বেঁচে প্রায় 60 টাকা 140 টাকা আমরা লবণের রেট পেয়েছি, তো আমরা পত্তা পোষাচ্ছি না। ইসলামপুরে রয়েছে 50টির বেশি লবণ মিল। প্রতিটি মিলে শ্রমিকরা করছেন লবণ প্রক্রিয়াকরণ ও মজুদের কাজ। মিলের দায়িত্বরতরাও জানালেন, প্রতিটি মিলে প্রচুর পরিমাণ লবণ মজুত রয়েছে, যা সারা দেশে সরবরাহ করা হচ্ছে। বিভিন্ন থেকে সরবরাহ করে ওইটা টাঙ্গাইল, জয়পুরহাট, আপনার নওগাঁ, তারপর নাটোর। 20 লাখ মন পর্যন্ত মিল আছে, মাল আছে বলে এলাকার মন্তব্য আছে। আর মিল মালিক সমিতির সভাপতি জানালেন, কুরবানি আসলে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী লবণ সংকটের সৃষ্টি করে। অতিরিক্ত 11 লাখ মেট্রিক টন লবণ মজুত আছে বলে জানান তিনি। লবণ যে সংকট হবে, লবণ নিয়ে প্রতি বছর কুরবানির ঈদের আগে এরকম কিছু অ্যালায়েন্স আছে, এরা করে, এগুলি আমাদের সতর্ক থাকতে হবে। বেসিক জানায়, দেশে 22,17,000 মেট্রিক টন চাহিদার মধ্যে চলতি মৌসুমে লবণ উৎপাদন হয় 16.5 লাখ মেট্রিক টন, আর 9,16,000 মেট্রিক টন লবণ বিদেশ হতে আমদানি করা হয়েছে বলে জানিয়েছে মিল মালিক সমিতি।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ট্যানারি মালিকদের কাছে বকেয়া পড়ে আছে বছরের পর বছর। ট্যানারি মালিকদের পরের স্তরে পৌঁছেনি করোনাকালীন সরকারি অনুদানের অর্থ। এরই মধ্যে ঈদের পরদিন থেকে সরকারের কঠোর লকডাউনের ঘোষণায় বিপাকে আড়তদার ও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গ্রাম থেকে পশুর চামড়া সংগ্রহ করে লবণসহ নানা প্রক্রিয়ার পর ট্যানারি মালিকের হাতে তুলে দিয়ে কয়েক বছর ধর্ণা দিয়েও পাওনা টাকা পাননি পলাশবাড়ির সেলিম মিয়া। এবার ঈদে চামড়া কেনার পুঁজি নিয়ে দিশেহারা তিনি। একই দশা তার মতো অধিকাংশ আড়তদার ও ফড়িয়াদেরও। 4 বছর ভাও কাম করাইছে, কিন্তু এই টাকাটা আমার দিতেছে না। উনি বলতেছে টাকা পাইলে দেবো, তার আগে দিবে পাওনা টাকা। এই চামড়ার জন্য সরকারের উচিত যে এটা প্রসেসিং করার জন্য আমাদের সুযোগ সুবিধা দেওয়া উচিত। ঈদের পরদিন থেকে সরকারের কঠোর লকডাউনের ঘোষণায় চামড়া সংগ্রহ, পরিবহন ও বিপণন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চামড়া ব্যবসায়ীরা বলছেন, একদিকে বকেয়া, আরেকদিকে করোনাকালীন অনুদানের অর্থ ট্যানারি মালিকদের হাতে। এমন পরিস্থিতিতে বকেয়া পাওনা পরিশোধের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। যে এই কাঁচামাল কিনবে যে কয়েক বছর নিঃস্ব হয়ে গেছে, সেই হিসাবে প্রণোদনা যেভাবে দেওয়া হয়েছে সেভাবে আমরা পাইনি। এটা ট্যানারি মালিকদের দেওয়া হয়েছে, কিন্তু তারা তো আমাদের দেয় নাই। আর যদি এই টাকা পরিশোধ করতে না পারে, তারা এই টাকা যদি পরিশোধ না করে যদি তারা অন্য আঙ্গিকে অন্য চিন্তা চেতনা করে, তাহলে চামড়া শিল্প ধ্বংস হয়ে যাবে এবং আমার এলাকার ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। ট্যানারি মালিক ও বাইরের আড়তদারদের কাছে পলাশবাড়ি সহ জেলার চামড়া ব্যবসায়ীদের বকেয়ার পরিমাণ প্রায় কোটি টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেখছেন ভোরের সময়। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। সাভারে ভোর থেকে দল বেঁধে পোশাক শ্রমিকরা শিল্পাঞ্চল ছাড়ছেন। সড়কে রয়েছে ঈদে ঘরমুখো মানুষের ঢল। সবশেষ পরিস্থিতি জানাতে বাইপাইল এলাকায় আছেন রিপোর্টার মোজাফর হোসাইন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। মোজাফর, সাদিয়া আপনাকে ধন্যবাদ। নারীর টানে যে বাড়ি যাওয়া, যে জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া, সাভারে কিন্তু এই মুহূর্তে ঠিক তার যে ভয়াবহ দৃশ্য সেটি চিত্রায়িত হচ্ছে। আমরা যদি এখানে সকাল থেকে এসে দেখতে পাচ্ছি যে যদি বলি যে কালকে রাত থেকেই প্রচন্ড গাড়ির চাপ ছিল, যে পরিবহনগুলো ইতিমধ্যে উত্তরবঙ্গে গিয়ে পৌঁছেছে, কিন্তু এখন কিন্তু মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে মহাসড়কে। তারা বাড়ি যাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই তারা কিন্তু যে পরিবহনগুলোতে একটা যেটা গরু পরিবাহিত হয়েছিল সেই ট্রাকগুলোতে কিন্তু তারা উঠে পড়ছে এবং এখানে দ্বিগুণ ভাড়া দিয়ে কিন্তু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি না মেনেই কিন্তু গাড়িতে চড়ে উঠছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কেউ 800 টাকা, কেউ 1000 টাকা, কেউ 1200 টাকাও এই ট্রাকগুলোতে উঠে বাড়ি চলে যাচ্ছে। একই সাথে কিন্তু একটি কথা না বললেই নয়, এখানে কিন্তু শিশুর পরিমাণ অধিক সংখ্যা বেশি রয়েছে, নারীর পরিমাণ রয়েছে। তারা কিন্তু সকলেই উত্তরবঙ্গগামী যাত্রী এবং তারা কিন্তু স্বাস্থ্যবিধি অমান্য করেই নারীর পরিমাণ রয়েছে। তারা কিন্তু সকলেই উত্তরবঙ্গগামী যাত্রী এবং তারা কিন্তু স্বাস্থ্যবিধি অমান্য করেই, পুলিশকে উপেক্ষা করেই বাড়ি চলে যাচ্ছে। যদি গত রাতের চিত্র বলি তাহলে আমাকে বলতে হয় যে এইখানে দীর্ঘ যানজট ছিল এবং যে যেভাবে পেরেছে, অর্থাৎ গাড়ির বনাটে বসে, গাড়ির ডবল সিটে বসে, ইভেন কি গাড়িতে দাঁড়িয়েও কিন্তু তারা মহাসড়কটিতে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করছিল। আমরা দেখেছি গভীর রাত পর্যন্ত, রাত 2-3টা পর্যন্ত কিন্তু মানুষজন এই মহাসড়কের পাশে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে বসেছিল। তারা বাড়ি যাবে, ঈদ করবে এই উপেক্ষা করে। কিন্তু এই ঈদকে কেন্দ্র করে যে করোনাকে তারা আমন্ত্রণ জানাচ্ছে, যে ভয়াবহ দৃশ্য, সেই ভয়াবহ দৃশ্যের কথা একটিবারও তারা মনের ভিতর থেকে অনুভব করছে না। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশ বলেছে যে আমরা সম্পূর্ণ নির্ভয়, কারণ কোনোভাবেই মানুষের এই স্রোত, মানুষের এই ঢল থামানো যাচ্ছে না। এই আজকে ভোর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কেউ ব্যাগ মাথায় করে, কেউ ব্যাগ কাঁধে করে, শিশুদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে তারা কিন্তু বাড়ির পানে ছুটে চলেছে। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে পুলিশের নিয়ন্ত্রণ বলতেই নেই। যেখানে যে যেভাবে পারছে ট্রাকে উঠছে, মিনি ট্রাকে উঠছে এবং এই সত্যিকার থেকে অনেক পরিবহন দেখেছি যেগুলো হচ্ছে যে
লক্কর ঝক্কর পরিবহন, যেগুলো যে কোনো সময় ত্রুটিপূর্ণভাবে সড়ক দুর্ঘটনা ঘটাতে পারে। এক তো মহামারীর কারণে মানুষকে সংক্রামিত হতে পারে, আবার সেই দিক থেকে আবার গাড়িগুলো মহাসড়কে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হতে পারে। তাই এই যখন অবস্থা, তখন কিন্তু ঢাকা থেকে যে গাড়িগুলি ছেড়ে এসেছিল দূরপাল্লার যান, তা কিন্তু উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে। সামান্য কিছু গাড়ি রয়েছে, আর বাকি পরিবহন হিসেবে তারা মানুষ ব্যবহার করছে মিনি ট্রাক অথবা গরুবাহী যে ট্রাক রয়েছে সেই ট্রাকগুলো কিন্তু মানুষকে দড়ি দিয়েও বেঁধে তাদেরকে পরিবহন করা হচ্ছে। অনেক সময় আমরা দেখেছি যে ট্রাকের উপরে যে পণ্য পরিবহন করা হয়, সেই পণ্য পরিবহনের যে উপরের জায়গা থাকে সেখানটিতেও মানুষকে পরিবহন করা হচ্ছে, যার ফলে যে কোনো সময় ট্রাক থেকে পড়ে গিয়েও মানুষ মারা যেতে পারে। তো এই যে করোনা সংক্রমণের সময়ে আমরা দেখছি মাস্ক তো দূরের কথা, হ্যান্ড স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। এখানে ঢাকা ছাড়তে পারলে যেন মানুষ বেঁচে যায়, মানুষ যেন উৎসব মুখর হয়ে উঠেছে, মানুষকে যেন কোনোভাবেই বেঁধে রাখা যাচ্ছে না। আর এখানে দ্বিগুণ ভাড়া 4 গুণ ভাড়া দিয়েও তারা বাড়িতে পৌঁছতে হবে এমনটি একটি পণ করেছেন। আমরা ভোর 5টা থেকে দেখেছি এখানে শিশুদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে মানুষ অপেক্ষা করছে পরিবহনের জন্য। যখন পরিবহন না পাচ্ছে তখন তারা বিভিন্ন ট্রাকে বা বিভিন্ন উপায়ে তারা উত্তরবঙ্গগামী হয়ে বাড়িতে চলে যাওয়ার ব্যবস্থা তারা করতে চাচ্ছে। এবং একই সাথে আমরা জেনেছি যে এখান থেকে বগুড়া যেতে একটি ট্রাকে 800 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে, শিশুদের ক্ষেত্রে 400 টাকা ভাড়া নিচ্ছে তারা। এখানে মধ্যসত্যভোগী যারা রয়েছেন, দালাল তারা নিচ্ছে 500 টাকা করে, অর্থাৎ একটি ট্রাক ভরে দিলেই 500 টাকা করে নিচ্ছে। আমরা অনেক ট্রাকে দেখেছি যে সিমেন্ট বোঝাই করে ট্রাক রয়েছে, সেই সিমেন্টের উপরে বসেও মানুষ বাড়ি যাওয়ার জন্য আকুল হয়ে উঠেছে, এবং সেই সিমেন্টের বস্তার উপর বসে তারা 800 টাকা ভাড়া দিয়ে কেউ বগুড়া, কেউ সিরাজগঞ্জ, কেউ সিলেট, বিভিন্ন জায়গায় তারা কিন্তু বাড়িতে যাওয়ার জন্য আকুল হয়ে আছে। তো স্বাস্থ্যবিধি যে বালাই, সে বালাই কিন্তু নিয়ন্ত্রণের জন্য সকাল থেকে কিন্তু আমরা কোনো পুলিশ সদস্যকে নবীনগর চন্দ্রা মহাসড়কে এই স্থানটিতে দেখিনি। তো এই যখন অবস্থা, তখন কিন্তু সাভারে করোনা সংক্রমক অবশ্যই বৃদ্ধি পাবে, এবং সরকারি সঠিক পৃষ্ঠপোষকতা না পেলে আমার মনে হয় না যে এই মানুষের এই স্রোত থামানো যাবে। তো সাদিয়া, সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে আমার কাছে ঘরমুখী মানুষের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাড়ি যাওয়ার এই ছিল সর্বশেষ সংবাদ। সাদিয়া। কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষ। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে 1000 কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এটা কেউ আপনাদেরকে দান করছে না, মনে করবেন না যে এটা দান, রাষ্ট্রের কর্তব্য, দায়িত্ব যে অসহায় মানুষের কাছে মানুষের পাশে দাঁড়ানো। হবিগঞ্জে শিল্পকলা একাডেমির মিলনায়তনে বেদে সম্প্রদায় ও বিভিন্ন পেশার নারী পুরুষদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। এছাড়া মৌলভীবাজার, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও ঝিনাইদহে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় মহামারী করোনার তৃতীয় ঢেউয়ে দিশেহারা হয়ে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ডেল্টা সহ ভাইরাসটির নতুন নতুন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞায় বারবার বাতিল হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। ফলে কয়েক দফায় টিকিট কেটেও দেশে যেতে পারছে না অসংখ্য প্রবাসী। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের প্রতিবেদনে।
সরকারের নানা পদক্ষেপ ও গণহারে টিকাদান কর্মসূচির কারণে দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি আবারও ডেল্টা সহ করোনার বিভিন্ন ভেরিয়েন্টের দাপটে দিশাহারা দেশটির বিভিন্ন অঞ্চল। করোনার তৃতীয় ঢেউয়ে পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। রেড লিস্টের তালিকায় দক্ষিণ আফ্রিকার নাম থাকায় বাংলাদেশগামী ফ্লাইট চলাচলও রয়েছে নিষেধাজ্ঞা। এতে দেশে যেতে না পারে বিপাকে পড়ছেন বহু প্রবাসী বাংলাদেশি। ফ্লাইট সীমিত থাকায় টিকিট কেটে অনেকে বাড়িতে যেতে পারছে না পরিবার পরিজনকে দেখতে। আর্থিক এবং মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই। বারবার ফ্লাইট বাতিল হওয়ায় টিকিট কেটেও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারে হতাশ প্রবাসীরা। এমনকি আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বাংলাদেশ হাই কমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে বিশেষ স্বাস্থ্যবিধি মেনে দেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক। এই অবস্থায় অচিরেই স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ সরকারের বিশেষ ব্যবস্থাপনায় পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগ নিতে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাই কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি করোনার মারাত্মক ঊর্ধ্বগতি আর উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় দক্ষিণ আফ্রিকার নাম থাকায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশগামী ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকারের সিভিল এভিয়েশন। এতে করে টিকিট কেটেও ঈদে দেশে যেতে না পারার বেদনায় মর্মাহত দেশটিতে বসবাসরত অসংখ্য প্রবাসী বাংলাদেশি। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন একটি সেবা চালু হয়েছে। দেশে বৈধ উপায়ে রেমিটেন্স ও সহজভাবে মালামাল পাঠানোর সুবিধা নিয়ে রাজধানী মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভা পিএস এলাকায় এটির উদ্বোধন করা হয়। স্পেন থেকে সাইফুল আমিনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যুক্তরাজ্য ও ইতালির পরেই সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটির বসবাস স্পেনে। জীবিকার তাগিদে অসংখ্য বাংলাদেশি এখানে নানা ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। এতে নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে রেমিটেন্স পাঠিয়ে বিশেষ অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। তাদের সুবিধার কথা চিন্তা করে দেশ মানি ট্রান্সফার ও কার্গো সার্ভিস নামে সেবা চালু হয়েছে লাভা পিএস এলাকায়। বাংলাদেশে মাল পাঠানো, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার বাংলাদেশে পাঠাইতে পারবেন এবং অতি শীঘ্রই আমাদের সবচেয়ে বড় একটা সার্ভিস যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এবং বাংলাদেশে যারা এখানে ফ্যামিলি ভিসায় আসবেন, যাদের অনেক সমস্যা হয়, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকেন, ঢাকায় আসতে পারেন না, এই সার্ভিসটা অতি শীঘ্রই আপনাদেরকে দোরগোড়ায় পৌঁছে দিব। 2% প্রণোদনা দিয়ে থাকে, আপনারা তাদেরকে উৎসাহিত করবেন যাতে আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধভাবে টাকা প্রেরণ করে। বৈধভাবে রেমিটেন্স পাঠাতে সহায়তার পাশাপাশি যেসব বাংলাদেশির বৈধ কাগজপত্র নেই তাদের বিনামূল্যে নানাবিধ সেবা দেওয়ার কথা জানান দেশ মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী। মাদ্রিদে এমন একটি প্রতিষ্ঠান চালু হওয়ায় খুশি প্রবাসীরা। যে কোনো ধরনের ডকুমেন্টস, স্পেনে যে কোনো অফিসিয়ালি যে কোনো ধরনের সিটা, এগুলো আমরা ফ্রিতে নিয়ে দিব আপনাদেরকে। এরপরে আমাদের আরো অন্য সার্ভিসগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে চালু হবে। স্পেনের বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল ও বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার ছাড়াও মাদ্রিদের গণ্যমান্য অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। সময় সংবাদ, স্পেন। আবারও দেশের করোনা পরিস্থিতির খবর। অন্যান্য জেলার মতো কুষ্টিয়াতেও প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু। করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তো গত 24 ঘন্টায় শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মোট 14 জন করোনা আক্রান্ত রোগী মারা গেছে এবং সেই সাথে 205 জন রোগী শনাক্ত হয়েছে শুধুমাত্র কুষ্টিয়া জেলাতে। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে যদি তত্ত্বাবধায়ক আছেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার যে রোগীরা আছে তারা কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসে, যার কারণে অতিরিক্ত রোগীর চাপ কিন্তু বহন করতে হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। অতিরিক্ত রোগীর চাপ বহন করার কারণে কিন্তু তারা নানা ধরনের এই সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে থাকার ব্যবস্থা এবং বেডের ব্যবস্থা না থাকায় কিন্তু অধিকাংশ করোনা আক্রান্ত রোগী কিন্তু হাসপাতালে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
তো কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 110টি বেডের অনুকূলে কিন্তু কেন্দ্রীয় অক্সিজেনের ব্যবস্থা রয়েছে এবং এই কেন্দ্র আর বাদবাকি যে রোগী আছে তাদেরকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তো কুষ্টিয়া এছাড়া করোনা আক্রান্ত রোগীদের স্বজনরা জানিয়েছেন যে মূলত করোনা আক্রান্ত রোগীদের যে ওষুধগুলো সেই ওষুধগুলো অনেক দামি হয়, তাদের নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে তারা আসলে করোনা আক্রান্ত রোগীদের স্বজন আর দাবি করে যে হাসপাতাল থেকে তাদেরকে ওষুধ সরবরাহ করা হতো, হয়তো তারা হয়তো কিছুটা আর্থিকভাবে হয়তো লাভবান হতে পারতো বলে আমাদেরকে জানিয়েছেন করোনা আক্রান্ত রোগীর স্বজনেরা। তো কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে এখন কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কিন্তু গ্রামে বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র অসচেতনতার কারণে কিন্তু প্রতিনিয়তই দিন দিন বৃদ্ধি পাচ্ছে গ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তবে তা সিভিল সার্জনের পক্ষ থেকে নানা ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে কুষ্টিয়ায় যে 6টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু একই চিত্র এবং প্রতিনিয়তই কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছি, মূলত কুষ্টিয়া পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়ায় শুধুমাত্র সচেতনতার কারণে জেলা পুলিশের পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের বিশেষ করে জনসচেতনতার জন্য কিন্তু নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শুধুমাত্র করোনা আক্রান্ত বিষয়ে। তো কুষ্টিয়ার জেলা পরিষদ আরো জানিয়েছেন যে বিশেষ করে সামনে যে কোরবানি ঈদ, এই কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু কুষ্টিয়ায় 24টি গরুর হাট রয়েছে, অনেক লোকজন সমাগম হবে। এই কারণে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পারে বলে মত দিয়েছেন কিন্তু কুষ্টিয়ার সিভিল সার্জন থেকে। সিভিল সার্জন অফিস থেকে আরো জানিয়েছেন যে এখন যদি এই সামাজিক দূরত্ব এবং যদি এটা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কুরবানি ঈদের পরে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখছে কিন্তু কুষ্টিয়ার সিভিল সার্জনের অফিস থেকে। তো কুষ্টিয়ার ডাক্তাররা বিশেষ করে আবাসিক মেডিকেলে ডাক্তার যারা আছে তারা জানিয়েছেন যে শুধু গ্রামের যে রোগী যারা আসছে তারা আসলে শুধুমাত্র লাস্ট স্টেজে আসছে, যাদেরকে আসলে রিকভারি করা অনেক কঠিন হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। শুধুমাত্র অসচেতনতার কারণেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা। তো কুষ্টিয়ার আরএমও বিশেষ করে আবাসিক মেডিকেল অফিসার আরো জানান যে কুষ্টিয়া কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে এবং এর বাইরে যারা আছে তাদের কিন্তু সিলিন্ডারের ব্যবস্থা করছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পক্ষ থেকে এবং তারা কিন্তু নিয়মিত চিকিৎসা দিচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তবে অতিরিক্ত রোগীর এই চাপের কারণে কিন্তু আসলে তারা হিমশিম খাচ্ছে, বিশেষ করে ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয় এবং পর্যাপ্ত পরিমাণে আসলে বেড না থাকার কারণে আসলে তারা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আসলে এই করোনা আক্রান্ত যে রোগ, এই রোগে কিন্তু অনেক দামি ওষুধ ব্যবহার করার কারণে কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষদের জন্য আসলে করোনা আক্রান্ত বিষয়ে কিন্তু এই চিকিৎসার বিষয়ে তাদেরকে অনেক ভার বহন করতে হয়। শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু গত 24 ঘন্টায় 267 জন কিন্তু করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে এবং 250 শয্যা বিশিষ্ট বিপরীতে কিন্তু অতিরিক্ত রোগী কিন্তু চিকিৎসা দিচ্ছে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের থেকে। তো কুষ্টিয়ার এছাড়া আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, শুধুমাত্র অসচেতনতার কারণেই কিন্তু অতিরিক্ত রোগী কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে। এছাড়া কিন্তু এই করোনা আক্রান্ত রোগীদের সাথে সাথে কিন্তু টিকাদান কর্মসূচিও কিন্তু পুরোদমে চালিয়ে যাচ্ছে কুষ্টিয়া জেলা সিভিল সার্জনের অফিস থেকে। প্রতিনিয়তই কিন্তু সিভিল সার্জন অফিস থেকে মোট 7টি পয়েন্টে কিন্তু টিকাদানের ব্যবস্থা গ্রহণ করেছে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে এবং তারা কিন্তু প্রতিনিয়তই এই সিভিল সার্জন কিন্তু এই বিশেষ করে টিকাদান কর্মসূচি মনিটরিং করছে যাতে টিকাগুলো যাতে সঠিক সময় প্রয়োগ করা যায়। এছাড়া টিকাদানের উৎসাহের জন্য কিন্তু নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছে কুষ্টিয়ার জেলা সিভিল সার্জনের অফিস থেকে। এছাড়া এই করোনা দুর্যোগে এবং লকডাউনে ক্ষতিগ্রস্ত যে মানুষ যেগুলো আছে তাদেরকে কিন্তু নানা ধরনের আর্থিক এবং মানবিক সহায়তা কিন্তু দিচ্ছে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং নানা ধরনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল থেকে মৃত্যু, করোনা আক্রান্ত এবং মৃত্যু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী SM রাশেদ। রাষ্ট্রে শুরু হয়ে গেছে ঈদের আনন্দ। সোমবার ঈদের আগের রাতে মেহেদি উৎসবে সামিল হচ্ছেন নানা বয়সী মানুষ। গান, নাচ, আতশবাজির মাধ্যমে উৎসব উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা।
এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। দুঃখিত যান্ত্রিক ত্রুটির জন্য। আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শক যারা বাংলাদেশে এবং বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ঈদ মোবারক। আজকে খুবই আনন্দ ঘন একটি দিন। ঈদের আগের রাত, এই যে ঈদের আগের রাত সেটিকে বলা হচ্ছে চাঁদ রাত, মেহেদি রাত। এই ঈদের আগের দিন উৎসবে মুখর হয়ে ওঠে পুরো যুক্তরাষ্ট্রের বাংলাদেশি মানুষ, মুসল্লিরা। আজকে আমি যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, নিউ ইয়র্কের সবচেয়ে ব্যস্ততম বাংলাদেশি অধ্যুষিত জামাইকার হিল সাইডে আমি দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন। তারা মেহেদি দিচ্ছেন, তারা নানান পসরা সাজিয়ে বসেছেন, তারা বিনামূল্যে ঈদের উপহার বিলি করছেন বাংলাদেশিরা। আমি এইসব বাংলাদেশি এবং মুসল্লিদের সঙ্গে একে একে কথা বলবো। করোনা কাটিয়ে এখন এই মুহূর্তে তারা নিউ ইয়র্কে কেমন আছেন এই ঈদের দিন একটু বলবেন। আমি একজন তরুণকে দিয়ে আমি প্রথমে শুরু করতে চাই। কেমন এই ঈদ কাটছে আপনার? অনেক সুন্দর, অনেক আনন্দ। এই করোনার প্রেক্ষাগৃহে আমরা সবাই আনন্দ উদযাপন করছি, সমস্ত হিলসাইডবাসী, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সবাইকে আনন্দ ঘন মুহূর্তে যেন সবাই ভালো মতন ফ্যামিলি নিয়ে সবাই আনন্দ উৎসব করতে পারে, এই শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক আপনাকেও। আপনাদের কেমন আয়োজন চলছে? হ্যাঁ, সময় টিভিকে ধন্যবাদ আমাদের এই হিল সাইডে এই অনুষ্ঠান প্রচার করার জন্য। ঈদ মোবারক। জি, ঈদ মোবারক। আমরা ঈদের উদযাপন করতেছি বাংলাদেশে করোনার মধ্যে, তারপরেও আমাদের এখানে আমরা অনেক আনন্দ করতেছি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। থ্যাংক ইউ। হিলসাইড আড্ডা এই আয়োজন করেছে তারা বিভিন্ন রাস্তায়, সড়কে কিন্তু হচ্ছে। একটু আমি এইদিকে দেখাতে চাই, এখানে হিলসাইডে এখানে আইসক্রিম খাওয়ানো হচ্ছে। একটু বলবেন যে আপনাদের যে ঈদের আগের রাতের যে উৎসব, সেই উৎসবের আয়োজন সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আমরা প্রতিনিয়তই প্রতি ঈদের আগেই আমরা এই ধরনের একটা ব্যতিক্রম ধরনের প্রোগ্রাম করে থাকি বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য। কিন্তু অতীব দুঃখের বিষয় ছিল যে বিগত 2 বছর করোনার কারণের সময় আমরা কোনো কিছু করতে পারি নাই। আমাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার জন্য এবার করোনা ক্রান্তি লগ্ন থেকে উঠে এবার আমরা হিলসাইডে আড্ডায় একত্রিত হয়েছে এবং আনন্দ উৎসব করছে। সেই সাথে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইকে আমরা হিলসাইড আড্ডাকে উপস্থাপন করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাদিয়া, আপনি শুনছিলেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানের ঐতিহ্যবাহী মিষ্টি, ঐতিহ্যবাহী আইসক্রিম, এইসব বিষয়গুলোরও কিন্তু পসরা সাজিয়ে এখানে বসেছেন। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। কেউ কিন্তু তেমন একটা মাস্ক পরছে না, সবাই প্রায় অধিকাংশ মানুষই টিকা দিয়ে ফেলেছে। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মানুষজন তারা কিন্তু টিকা দিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্রের সরকার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে ভাষ্য মতে তারা কিন্তু বলেছে যে যারা টিকা দিয়েছে তাদের জন্য মাস্ক বাধ্যতামূলক নয়। কিন্তু এই মুহূর্তে এই যে প্রবাসী, তাদের জন্মস্থান বাংলাদেশে, তাদের মাতৃভূমি বাংলাদেশে, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে ভালো নেই। তারা আনন্দ করছেন ঈদের আনন্দ, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষের জন্য কিন্তু তারা চিন্তিত। আমি একটু বলবো যে বাংলাদেশে তো এই মুহূর্তে করোনা পরিস্থিতি বেশ জটিল অবস্থায় রয়েছে, সেই বিষয়ে আপনারা কি করছেন? আমরা ভীষণভাবে চিন্তিত বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আমার পূর্বপুরুষদের জন্য, আমার বন্ধু বান্ধবের জন্য, সমস্ত মানুষের জন্য। আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসার মাধ্যমে আমি প্রকাশ করছি, মহান আল্লাহ যেন বাংলাদেশকে এই মহামারীর হাত থেকে রক্ষা করে। আর আমরা নিউ ইয়র্কে যারা আছি বাংলাদেশিরা, এখন আজকে চাঁদ রাত, মহা উৎসব, মহা আনন্দ। এই আনন্দের ভিতরে আমরা চাই বাংলার সংস্কৃতিকে তুলে ধরা, বাংলার কৃষ্টিকে, বাংলার নবপ্রজন্মের কাছে তাদের হাতে তুলে ধরা বাংলা ভাষাকে। তাই আমরা গর্ববোধ করি বাংলা ভাষাকে নিয়ে, আমরা গর্ববোধ করি মুক্তিযুদ্ধকে নিয়ে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। সময়কে অনেক ধন্যবাদ, সময় টিভিকে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে তরমুজের আয়োজন, এদিকে আছে আপনার মেহেদি, আমাদের আজকে হিল সাইডের কুলফি,
এর আমরা প্রতি বছর করে থাকি। আজকে আমাদের এই করোনার অবস্থা খুবই স্বাভাবিক, এর জন্য আমরা কেউই মাস্ক ব্যবহার করছি না। তবে আমরা খুবই চিন্তিত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রতিটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক এবং তারা ঘরে ঈদ যাপন করুক, এই দোয়া করি। সবাই কিন্তু এই আনন্দের সঙ্গে বাংলাদেশের মানুষজনদেরকে স্মরণ করছেন। বাংলাদেশের মানুষ যেহেতু এই করোনা পরিস্থিতিতে ভালো থাকে, সেটি কিন্তু সবারই এই ঈদের কামনা। এইখানে দেখছেন আপনি যে কাপড় নিয়েছেন, সবাইকে এখানে বিনামূল্যে তরমুজ খাওয়ানো হচ্ছে এই গরমের মধ্যে। হিলসাইড টাইগার জামাইকা, আপনাদের একটু উদ্যোগ সম্পর্কে বলবেন। অ্যাকচুয়ালি আমাদের ধন্যবাদ সময় টিভিকে। আমাদের হিলসাইড টাইগার্স গঠন হয়েছে আসলে মানবতার সেবার জন্য। আমাদের সেবা হচ্ছে শুধু আমাদের হিলসাইড টাইগার্সের উদ্দেশ্য। আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের মানুষের আজকে অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে, কোভিড-19 আক্রান্ত আমাদের দেশ। আমি সকলকে বলবো, সকল বিদ্যমানকে বলবো তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমরা যুক্তরাষ্ট্রে হিলসাইড টাইগার্সের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে এটা আমরা বাংলাদেশে পাঠানোর জন্য আমরা নিয়েছিলাম, সেটা আমরা এখানে আমরা সবার মধ্যে ঈদ উপহার দিচ্ছি। এবং সকলকে আজকে অত্যন্ত গরম পড়েছে, তৃষ্ণার্ত, যার কারণে আমরা তরমুজ বিতরণ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি শুনলেন যে এখানে কিন্তু বাংলাদেশের মানুষজনদের জন্য ঈদের উপহার সামগ্রী কিন্তু বিনামূল্যে পাঠানো হয়েছে। সেই সব ঈদ সামগ্রীর কিছু এখানে রয়েছে। সেই এখানকার বাংলাদেশিদেরকেও সেই খাবার দাবার ফলমূলের পাশাপাশি কিন্তু পোশাক দেয়া হচ্ছে। আমি আরও একজন বাংলাদেশি পেয়েছি, তিনি ঈদের শুভেচ্ছা জানাতে চান, একটু বলবেন। আমেরিকা নিউ ইয়র্কে বাংলাদেশের যে আনন্দ, সে আনন্দ এবছর বাংলাদেশের মহামারীর প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, আনন্দ হ্রাস পেয়েছে। আন্তরিকভাবেই তারা এই আনন্দকে শোকের সাথে সংমিশ্রণ করে সকলকে উৎসর্গ করতে চাচ্ছে। সকলকে ধন্যবাদ। জি, আমরা পশরা দেখিয়েছি যে নানান রকম পশরা, এই যে নারীরা তারা কিন্তু হাতে মেহেদি লাগিয়ে যাচ্ছেন এবং পশরে সাজিয়ে বসেছেন। একটু বলবেন যে কেমন কেনা বেচা হচ্ছে? হ্যাঁ, মোটামুটি খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে। বলছেন যে তাদের যে পশরা, তাদের যে জামা কাপড়, শাড়ি, এগুলো নিয়ে এসেছেন, এগুলো তারা ভালোই বিক্রি হচ্ছে। আমি একটু যাব যে এখানে মেহেদি দেয়া হচ্ছে, আমি একটু দেখাতে চাই যে এখানে মেহেদি দেয়া হচ্ছে। বাংলাদেশি নারীরা একজন অপরজনকে মেহেদি দিয়ে দিচ্ছেন। জি, একটু বলবেন যে এই যে মেহেদি দিচ্ছেন, একটা ঈদের আনন্দের একটা অন্যতম অনুষঙ্গ হাতে মেহেদি দেয়া, একটু বলবেন। ঈদ মোবারক সবাইকে। আর মেহেদি তো ঈদের একটা অংশ, এটা বলার কিছু নাই আসলে। আর তোমাকেও ঈদ মোবারক সাকিব। আপনি তো একজন মেহেদি আর্টিস্ট মনে হচ্ছে, একটু বলবেন যে কত মানুষকে এখন পর্যন্ত মেহেদি দিলেন? কাউন্টই করতে পারবো না, এত মানুষ এখানে গণানো যায় না। এখানে তো সারাদিন মানে দুপুর থেকে অনেক মানুষ আসে, সেই পুরো জামাইকাতে অনেক পার্টি হয় এখানে। অনেক ধন্যবাদ। এরকম কিন্তু প্রচুর, দেখেন এই পুরো রাস্তা জুড়ে সাদিয়া কিন্তু ঈদের পসরা সাজিয়ে বসেছেন, মেহেদি দিচ্ছেন, বেচা কেনা হচ্ছে, ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা করছেন, একটু বলবেন। ঈদের শেষ মুহূর্তে কেনাকাটা আসলে বাঙালি কমিউনিটিতে এখানে সবাই বিজি, আর ঈদ সানরাত্রে কেনাকাটা করতে সবারই একটা আনন্দ লাগে আর কি, তাই সবাই আমরা কেনাকাটায় ব্যস্ত আছি এই আর কি। আরো একজন বাংলাদেশি রয়েছেন। জি, ঈদ মুবারক আপনাকে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমার নাম শাহাদাত হাসান, আমি সিটি ইউনিভার্সিটির প্রফেসর এবং জামাইকা মুসলিম সেন্টারের একজন কমিটির সদস্য। আপনাদের সবাইকে ঈদ মুবারক। আজকে হলো মুন নাইট, চাঁদ রাত। এই চাঁদ রাতের যে আনন্দ কোনো অবস্থায় আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমাদের এই জামাইকা এরিয়াটা ছোট বাংলাদেশ। আগামী দিন আমাদের ঈদের জামাত হবে 8টায়, টমাস এডিশন হাই স্কুল, 168 Street and Grand Central Avenue. Please come by 7:30 p.m. and always use the mask. Remember that now corona is very bad. Corona virus is now corona delta variant plus. Please very careful and use your mask. Thank you very much. Assalamu alaikum. অনেক ধন্যবাদ। জি, শেষ মুহূর্তে আপনি কেনাকাটা করছেন।
এই তো ঈদের কেনাকাটা করতেছি। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। সাদিয়া, ঈদের যে আয়োজন, শত শত হাজার হাজার মানুষ এই ঈদ উৎসবে বাংলাদেশি যে নিউ ইয়র্ক জামাইকা, সেই জামাইকায় তারা জড়ো হয়েছেন, তারা ঈদের আনন্দ করছেন। এখন রাত পোহালেই ঈদের দিন। সেই ঈদের দিনে যে পার্কে নানান ধরনের খেলার মাঠে, খোলা মাঠে এবং মসজিদে ঈদের নামাজ হবে, সেই নামাজের জন্য এখন ঘরে ঘরে মানুষ প্রস্তুতি নিচ্ছেন। সেই সঙ্গে যারা সচেতন তারা কিন্তু ডেল্টা যে ভাইরাস, সেই ভাইরাসটি কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু ছড়িয়ে পড়ছে। সেই ব্যাপারে যুক্তরাষ্ট্র করোনায় স্বাভাবিক পরিস্থিতি, তারপরেও ডেল্টা পরিস্থিতি যেন খারাপ না হয়ে যায়, এজন্য সবাইকে সচেতন করার জন্য কিন্তু মানুষজন আহ্বান জানাচ্ছেন। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রে ঈদের আনন্দ, ঈদের আগের দিন রাতে মেহেদি রাতের উৎসবের খবর। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আবারও ঈদ মুবারক আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকি। বিদ্যুতের আলোয় এখন উজ্জ্বল পার্বত্য জেলার মানুষের জীবন। 65% মানুষই এখন এই সুবিধার আওতায়, আর তাতেই সচ্ছলতা এসেছে সংসারে, প্রযুক্তি পৌঁছেছে ঘরে ঘরে। এক দশকে খাগড়াছড়ির 72,000 ও রাঙামাটিতে 45,000 গ্রাহক সহ পার্বত্য শান্তি চুক্তির পর থেকে বান্দরবানে দেওয়া হয়েছে নতুন 32,000 সংযোগ। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুল হোসেন। দিনের আলোয় পাহাড় ছুঁয়ে ভেসে যাওয়া মেঘ কেড়ে নেয় দৃষ্টি, দোলা দেয় মনে। আর রাতের আঁধারে পাহাড়ের গায়ে যেন নামে অমানিসা। সম্ভাবনার আলো ছুঁয়ে গেছে উমরা সুমারমার সংসার। সুগম হয়েছে সন্তানের শিক্ষিত হবার পথ। এখন টিভির পর্দায় দেখা যায় দেশ বিদেশ। খাগড়াছড়ির এই গোলাবাড়ি ইউনিয়নের মতো গত এক দশকে দিন বদলের ঢেউয়ে 3 পার্বত্য অঞ্চলে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে প্রায় 1.5 লাখ পরিবার। যখন কারেন্ট সব কিছু সুবিধা হয়েছে আর কি, ফ্যান ট্যান, পানি, তাছাড়া গাড়ি চার্জ দেবো, অনেক কিছু সুবিধা হয়ে গেছে। লাইট, ফ্যান, টিভি সব কিছু চালাতে পারছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট ওপরে পাহাড়ি জনপদে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে আয়ের পথ। কর্মহীন অনেকের জীবিকার পথ খুলেছে, সংসারে এসেছে সচ্ছলতা, গড়ে উঠেছে ছোট ছোট কলকারখানা। এছাড়া বৈদ্যুতিক চার্জে চলা গাড়ি থেকেও অনেকে করছেন উপার্জন। আমরা আগে ছিলাম খুব বেকার, টমটম আসছে যখন খাগড়াছড়িতে, আবার তখন কিন্তু নতুন অবস্থা কারেন্ট ছিল না, আমরা এভাবে চালাতে খুব কষ্ট হইতো। এখন তো নতুনভাবে এখন বিদ্যুৎ আসছে, আমরা এখন মনে করেন মোটামুটি ভালোভাবে চলতে পারতেছে। মোবাইল চার্জ দেওয়ার বা একটা ল্যাপটপ, কম্পিউটার সব কিছু আপনার করার একটা সুবিধা আছে। 3 পার্বত্য জেলায় জাতীয় গ্রিডের নতুন 1000 কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। এখানে বিদ্যুতের একটি গ্রিড স্টেশন হয়েছে এবং খাগড়াছড়ি থেকে এই যে বিদ্যুতের ভোল্টেজজনিত সমস্যা, সেটাকে আমরা চিরদিনের জন্য গুড বাই করেছি। বিদ্যুতের যে অসাধারণ একটা ডেভেলপমেন্ট, সেটা কিন্তু ভীষণভাবে প্রতিভাত হচ্ছে সবার কাছে। সাজেক পর্যন্ত আমাদের বিদ্যুৎ এসছে, পরবর্তী সময়ে হয়তো এই বর্ডারের রাস্তা ধরে বিদ্যুৎ সেসব দুর্গম এলাকাও পৌঁছাতে পারবে। রাঙামাটির অন্যতম পর্যটন স্পট সাজেকে, যেখানে দূর পাহাড়ের ভাঁজে বসতি, সেখানেও গ্রিড লাইনের বিদ্যুৎ। বৈষম্যহীন উন্নয়ন স্রোতে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি, তারই অংশ হিসেবে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের গহীন এলাকায় জাতীয় গ্রিডের বিদ্যুতে বদলে যাচ্ছে স্থানীয়দের জীবন, বদলাতে শুরু করেছে অর্থনীতি। কামরুজ্জামান মামুন, সাজেক, রাঙামাটি। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার ঝুঁকি উপেক্ষা করেই ঈদ করতে ছুটছে ঘরমুখী মানুষ। সড়ক পথে রাতভর যানজটে চরম ভোগান্তি, ফেরিঘাটে ঢল। টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে 30 নির্ধারণ। দেশে আসলো মডার্নার আরও 30 লাখ ডোজ। 1 মাস পর বাসার বাইরে বেগম জিয়া। রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গাড়িতে বসেই নিলেন মডার্নার টিকা। চিকিৎসক বললেন বিদেশে নেওয়া জরুরি। সৌদি আরবে আজ পবিত্র ঈদুল আজহা। ফজরের নামাজের পর মুজদালিফা থেকে মিনার পথের হাজিরা। পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। মহামারীর ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বিমান। গত অর্থ বছরে শতাধিক কোটি টাকা মুনাফা। সিভিল এভিয়েশনের পাওনা বকেয়া রেখে লাভের হিসাব সঠিক নয় মত বিশেষজ্ঞদের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।